সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি একটা কবিতা নিয়ে আলোচনা করব। আর এই কবিতাটা হলো দ্য সেন্স অফ ডি। অত্যন্ত বিখ্যাত কবিতা। এটি লিখেছেন চার্লস কিংসলে। ইনি একজন ইংল্যান্ডের কবি। এই কবি 1819 খ্রিস্টাব্দে 12 জুন জন্মগ্রহণ করেন এবং 1875 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি তার জীবনে, পেশাগত জীবনে পাদ্রী ছিলেন, ইতিহাসবিদ ছিলেন, ঐতিহাসিক ছিলেন এবং শিশুতোষ একজন বিখ্যাত শিশুতোষ লেখক ছিলেন। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে দ্য সেন্স অফ ডি অন্যতম একটি লেখা। এই কবিতায় কি কি ফুটে উঠেছে বা এই কবিতাটা পড়লে আমরা কি কি বিষয় সম্বন্ধে জানতে পারবো, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দি সেন্স অফ ডি, চার্লস কিংসলে। এখানে মেরি হলো একটা মেয়ে। তার মা মেরিকে বলছে, ওহ মেরি, গো যাও অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। গরুগুলোকে বাড়িতে নিয়ে আসো বা গরুগুলোকে ডেকে বাড়িতে নিয়ে আসো। এখানে গো শব্দ অর্থ হলো যাওয়া, কল অর্থ হলো ডাকা, ক্যাটল অর্থ হলো গরুর পাল, হোম অর্থ বাড়ি। তাহলে ওহ মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, যাও এবং গরুর পাল বা গরুগুলোকে ডেকে বাড়িতে নিয়ে আসো। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, একটা সেন্টেন্স দুইবার ব্যবহার করা হয়েছে। তার মানে একটা কথা পুনরাবৃত্তি করা হয়েছে। যখন একটা কথার কোনো আমরা পুনরাবৃত্তি করি তখন সেই কথার উপরে বেশ কিছুটা ফোর্স বা জোর দেওয়া হয়। তাই এখানে একটা লাইন দুইবার ব্যবহার করা হয়েছে। বারবার বলতেছে যে, মেরিকে বারবার বলতেছে তুমি যাও, গরুগুলোকে বাড়িতে নিয়ে আসো। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর বালুচরের ওই পাশ থেকেই গরুগুলোকে বাসায় নিয়ে আসো বা বাড়িতে নিয়ে আসো। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড, পশ্চিমা বাতাস ছিল খুবই প্রবল বা ঝড়ো। অ্যান্ড ড্যাঙ্ক উইথ দ্য ফর্ম, এবং কি হচ্ছিল, সমুদ্রের পানির ফেনা গড়িয়ে পড়তেছিল বা গড়িয়ে পড়ল। এখানে প্রকৃতির একটা অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে যে পশ্চিমে বাতাস ছিল, ব্যাপকভাবে প্রবাহিত হচ্ছিল এবং সমুদ্রের পানি ভেসে বা গড়িয়ে সেই বালুচরের উপরে পড়তেছিল। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, এবং সম্পূর্ণ একাই সে চলে গেল। এই যে বৈরী আবহাওয়া বা বিপজ্জনক আবহাওয়ার মধ্যে সে কি করলো, একাই, অল অ্যালোন সম্পূর্ণ একা, ওয়েন্ট শি সে চলে গেল। কোথায় গেল? ডি নদীর ওই পাশে। কেন গেল? গরুগুলো নিয়ে আসার জন্য। তাই এখানে বলছে যে অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, সম্পূর্ণ একাই সে চলে গেল। দ্য ওয়েস্টার্ন টাইড অর্থ হলো, ওয়েস্টার্ন শব্দ অর্থ হলো পশ্চিম বা পশ্চিমা, টাইড অর্থ হলো জোয়ার ভাটা বা জোয়ার, ক্রিপ্ট আউট অর্থ হলো ধীরে ধীরে গড়িয়ে পড়া, অ্যালং দ্য স্যান্ড অর্থ হলো বালুচরের উপর দিয়ে। তাহলে কি হলো? দ্য ওয়েস্টার্ন টাইড ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, পশ্চিমের জোয়ারের পানি বা জোয়ার ভাটা বা জোয়ার বালুচরের উপর দিয়ে ভেসে আসছিল বা গড়িয়ে পড়ল। অ্যান্ড ওয়ার দ্য স্যান্ড, বালুচরের উপর দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছিল। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, এখানে রাউন্ড হলো গড়িয়ে পড়া, এটা এখানে রাউন্ডটাকে ভার হিসাবে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, এবং কি করতেছিল, বালুচরের উপর দিয়ে শুধু পানি আর পানি চারদিক থেকে গড়িয়ে পড়তেছিল। অ্যাজ ফার অ্যাজ আই করছি, যতদূর পর্যন্ত চোখ যায় বা যতদূর পর্যন্ত দেখা যায় শুধু পানি আর পানি ভেসে আসছিল। দ্য রুলিং মিস্ট অর্থ হলো ঘূর্ণয়মান কুয়াশা, মিস্ট অর্থ হলো কুয়াশা, রুলিং অর্থ হলো ঘূর্ণয়মান। তাহলে দ্য রুলিং মিস্ট কেম ডাউন, এখানে কি হচ্ছে যে ঘূর্ণয়মান কুয়াশা নেমে আসলো। অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, এবং কি হলো, এই ভূমিটাকে একদম ঢেকে দিল বা একদম আবৃত করে দিল। তখন কেমন হলো? একেবারে অন্ধকারের মতো হয়ে গেল। রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, ঘূর্ণায়মান কুয়াশা নেমে আসলো এবং ভূমিতট একেবারে ঢেকে গেল। অ্যান্ড নেভার হোম কেম সি, এবং সে আর কখনো বাড়িতে ফিরে আসলো না। নেভার শব্দ অর্থ হলো কখনো না, কে মানে আসলো, সে অর্থ সে। নেভার যে সেন্টেন্সে নেভার ব্যবহার করা হয় সেই বাক্যটাকে নতুন করে নেগেটিভ করতে হয় না। নেভার যুক্ত বাক্য সবসময় আমরা নেগেটিভ ভাবে
বাংলা অর্থ করতে হবে, বাট ওটা একটা নেগেটিভ সেন্টেন্স। ওই বাক্যটাকে ডু নট, ডাজ নট বা নট যোগ করে নেগেটিভ করতে হয় না, শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সেই নেভার শব্দটাকে ব্যবহার করা হয়। তাহলে প্রকৃতির যখন এই ঘন কুয়াশা, ঘূর্ণায়মান কুয়াশা নেমে আসলো এবং যখন পুরা ভূমিটায় ঢেকে গেল, তখন সে কি হলো, এই মেরি মেয়েটা কি হলো, মারা গেল। তাই বলছে যে অ্যান্ড নেভার হোম কেম সি, সে আর কখনো বাড়িতে ফিরে আসলো না। তার মানে সেই জলোচ্ছ্বাস, প্রবল ঝোড়ো হাওয়া, কুয়াশার মধ্যে সে মারা গেল। ওহ, ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার। সমুদ্র উপকূলীয় কিছু লোক বা কিছু লোকজন দেখলো যে পানির উপর দিয়ে কিছু একটা ভাসছে, তখন তারা আন্দাজ করতে লাগলো বা অনুমান করতে লাগলো যে ইজ ইট উইড, এটা কি শৈবাল, অর ফিশ। সেখানে একটা মাঝি বা বোটম্যান ছিল, সে প্রথম দেখতে পেল যে সমুদ্রের উপর দিয়ে কিছু একটা ভাসছে। তখন তার মনে হলো যে ইজ ইট উইড, এটা কি শৈবাল, অর ফিশ, এটা কি মাছ, অর ফ্লোটিং হেয়ার, অথবা কোনো ভাসমান চুল। সে মাঝি তখন মনে মনে ভাবলো যে হতে পারে এটা হয়তো প্রবাল, হয়তো মাছ, আর ফ্লোটিং হেয়ার, অথবা কোনো ভাসমান চুল। সে অনেক কিছু এই বিষয়টা নিয়ে ভাবা শুরু করলো, কি হতে পারে এটা। এ ট্রিস অফ গোল্ডেন হেয়ার, এটা হলো একগুচ্ছ সোনালী চুল। তখন সে যখন মোটামুটি ভালোভাবে দেখতে পেলো, তখন সে কি দেখলো যে এটা একগুচ্ছ সোনালী চুল। গোল্ডেন শব্দ অর্থ হলো সোনালী। এ ড্রন্ট মেইডেন হেয়ার, মাঝি বোটম্যান যখন কাছাকাছি গেল, তখন সে দেখতে পেলো যে এটা আসলে একটা ডুবন্ত তরুণী বা যুবতীর চুল। ড্রন্ট অর্থ ডুবন্ত, মেইডেন অর্থ হলো যুবতী বা তরুণী, হেয়ার অর্থ চুল। ড্রন্ট মেইডেন্স হেয়ার, এটা হলো একটা ডুবন্ত তরুণীর চুল। অ্যাভাব দ্য নেটস এট সি, সমুদ্রের উপর দিয়ে ভাসতেছিল। ওয়াজ নেভার সেমন এ দ্যাট শোন সো ফেয়ার, এই ইনি বলতেছে, এই লাইন দ্বারা বোঝানো হয়েছে যে স্যামন মাছ দেখতে অনেকটা চকচকে বা ঝলমলে, কিন্তু এরকম চকচকে সুন্দর ঝলমলে স্যামন মাছ আগে কখনো দেখেনি। শাইন শব্দ অর্থ হলো ঝলমলে বা চকচকে দেখানো, কিন্তু শাইনের পাস্ট ফর্ম হলো শন। ফেয়ার অর্থ হলো সুন্দর। সেমন একটা মাছের নাম, নেওয়ার অর্থ কখনো না। তাই এখানে বলছে যে এরকম ঝলমলে সুন্দর স্যামন মাছ তার আগে কখনো দেখেনি। এমন দ্য স্টিক্স অফ ডে, এবং ডি নদীতে যে খুঁটিগুলো ছিল সুন্দর দেখাতো, এই এত সুন্দর খুঁটিও তারা কখনো আগে দেখেনি। দে রোড, দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফর্ম, তারা কি করলো, ঢেউয়ের ফেনার উপর দিয়ে সেই মেরি বা তাকে নিয়ে একদম তীরে চলে আসলো। রো অর্থ হলো ধীরে ধীরে নিয়ে আসা, রোলিং ফর্ম অর্থ হলো ঢেউয়ের ফেনা। তাহলে দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফর্ম, তারা কি করলো, ঢেউয়ের ওই ফেনার উপর দিয়ে সেই মেরিকে নৌকায় নিয়ে আস্তে আস্তে কুলে চলে আসলো বা তীরে চলে আসলো। দ্য ক্রুয়েল ক্রলিং ফর্ম, তারা কি করছে, এই ফর্মটা বা এই ফেনাকে গালি দিচ্ছে কি বলে, নিষ্ঠুর বলে। দ্য ক্রুয়েল ক্রলিং ফর্ম, নিষ্ঠুর ভয়ঙ্কর ফেনা। দ্য ক্রুয়েল হাংরি ফর্ম, নিষ্ঠুর ভয়ঙ্কর বা ক্ষুধার্ত ফেনা। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তারা কি করলো, সমুদ্রের পাশে তাকে সমাহিত করলো বা কবর দিল। গ্রেভ অর্থ সমাহিত করা বা কবর দেওয়া, বিসাইড অর্থ পাশে। বাট স্টিল দ্য বোটম্যান, কিন্তু এখনো সেই মাঝি হেয়ার শোনে, আর তাকে কল দ্য ক্যাটল হোম, সেজন্য সেই গরুগুলোকে বাড়ি আনার জন্য ডাকছে। এলান দ্বারা বোঝাচ্ছে এই মাঝি বা বোটম্যান যখন সেই সমুদ্রে সেই জায়গাতে নৌকো নিয়ে যায়, তার মনে হয় মেরি সেই গরুগুলোকে বাড়িতে নিয়ে আসার জন্য ডাকছে। স্টিল শব্দ অর্থ হলো এখনো, বাট অর্থ কিন্তু, বোটম্যান অর্থ নৌকা চালক বা নৌকার মাঝি, হেয়ার অর্থ শোনা, কল অর্থ ডাকা, ক্যাটল অর্থ গরুর পাল, হোম অর্থ বাড়ি। তাহলে কিন্তু সেই মাঝির এখনো মনে হয় যে মেরি সেই গরুগুলোকে নদীর ওই পাশ থেকে ডাকছে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডে, নদীর ওই পাশ থেকে ডাকছে।
এই কবিতায় অনেক বিষয় ফুটে উঠেছে, যেমন মেরি এই মেয়েটার একাকিত্ব, সমুদ্রের মাঝে বা এই বালুচরের মাঝে সে একাকিত্ব ফুটে উঠেছে। সে ছিল নিষ্পাপ এবং সে ছিল তার মায়ের প্রতি খুবই বাধ্য। এই বিষয়গুলো খুবই স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রকৃতির বিভিন্ন অবস্থা, এক এক সময় প্রকৃতি এক এক রূপ ধারণ করে, তাও সুন্দরভাবে এই কবিতায় ফুটে উঠেছে। ঝড়ো বাতাস, বিপজ্জনক প্রকৃতির অবস্থা এবং মানব জীবনের ট্র্যাজেডি এই কবিতায় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। বিরূপ প্রকৃতির কবলে পড়লে মানুষ কিভাবে তার মহামূল্যবান জীবন হারায়, এই কবিতা একটা উৎকৃষ্ট উদাহরণ। আমরা এখন এই কবিতার অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর লিখব। অ্যান্সার দিস কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটল হোম? মেরি যখন গরু আনতে গিয়েছিল তখনকার আবহাওয়াটা কেমন ছিল? হোয়েন মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটল হোম, যখন মেরি গরুগুলো আনতে গিয়েছিল, দ্য ওয়েদার ওয়াজ ভেরি রাফ অ্যান্ড স্টর্মি, আবহাওয়া ছিল খুবই খারাপ এবং ঝড়ো। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড দ্য সি ওয়াজ ফুল অফ ফর্ম, পশ্চিমে বাতাস ছিল খুবই প্রবল এবং সাগর ছিল খুবই উত্তাল বা অত্যন্ত ভয়ানক। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ডার্ক অ্যান্ড ডেঞ্জারাস, আবহাওয়া ছিল খুবই অন্ধকার এবং খুবই বিপজ্জনক। Look at some words, phrases and sentences that have been repeated several times. এখানে কিছু ওয়ার্ড খুঁজে বের করো যেগুলো, এখান থেকে কিছু ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্স খুঁজে বের করো যেগুলো বারবার বা অনেকবার বলা হয়েছে। Explain why the poet has done that. ব্যাখ্যা করো যে কবি শব্দগুলো বা এটা কেন করেছেন। Answer. The poet treats some words and phrases like call the kettle home, the sand. কবি এখানে বেশ কিছু শব্দ বা ফ্রেজ যেমন কল দ্য ক্যাটল হোম অ্যান্ড দ্য স্যান্ড ব্যবহার করেছেন। He does this to create rhythm and musical quality in the poem. এখানে তিনি এগুলো ব্যবহার করেছেন বা সৃষ্টি করেছেন এর গুণগত, এই কবিতা সুর এবং গুণগত মান উন্নত করার জন্যই তিনি শব্দগুলো ব্যবহার করেছেন। Repetition also emphasizes important ideas and makes the poem more emotional and memorable. বারবার ব্যবহার করা শব্দগুলো বা ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা এবং এই কবিতাকে অত্যন্ত আবেগীয় বা স্মরণীয় করে রাখে বা স্মরণীয় করার উপরে জোর দেয়। How has the poet described the sea? কিভাবে কবি সমুদ্রের বর্ণনা দিয়েছেন? The poet describes the sea as powerful, cruel and dangerous. কবি এখানে সমুদ্রকে শক্তিশালী, নিষ্ঠুর এবং বিপজ্জনক বলেছেন। The tide slowly rises. জলোচ্ছ্বাস ধীরে ধীরে বাড়ে and covers the sand, এবং বালুচরকে ঢেকে দেয়। The foam of the sea, সাগরের ঢেউ, is described as cruel crawling foam. এই সাগরের ঢেউকে কবি নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন। and cruel hungry foam, এবং নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা বলে বর্ণনা করেছেন। which shows the destructive power of the sea, এবং এটা সমুদ্রের ধ্বংসাত্মক রূপই প্রকাশ করে। Narrate the story of Mary in your own words. নিজের ভাষায় এই গল্পটা বা এই স্টোরিটাকে বর্ণনা করো। Mary was asked by her mother to call the cattle home from the sands of Dee. মেরিকে sands of Dee নদীর বালুচরের ওপার থেকে গরুগুলোকে আনতে বলা হয়েছিল। She went alone even though the weather was stormy. যখন আবহাওয়া ঝড়ো থাকলেও সে সেখানে একাই গিয়েছিল। The tide slowly rose and the mist covered the land. জলোচ্ছ্বাস ধীরে ধীরে বাড়লো এবং কুয়াশাগুলো মাটিকে একবারে ঢেকে দিল। Mary got trapped. মেরি ফাঁদে আটকে গেল and drowned in the sea, এবং সমুদ্রে ডুবে গেল। Later the boatman found her body. পরবর্তীতে একটা নৌকার মাঝি তার দেহটাকে খুঁজে পেল
and buried her beside the sea, এবং সাগরের পাশে তাকে কবর দিল বা সমাহিত করল। Suppose you are walking on the shore with a couple of your friends while Mary was drowning. ধরো বা মনে করো তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে সমুদ্রের তীর দিয়ে যাইতেছিলে যখন মেরি ডুবে যাচ্ছিল। ডিসক্রাইব হোয়াট ইউ উড হ্যাভ ডান, তুমি তখন কি করতে বর্ণনা করো। ইফ আই ওয়ার ওয়াকিং অন দ্য শোর উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড স মেরি ড্রনিং, আমি যদি সমুদ্রের পাশ দিয়ে যাইতে থাকতাম এবং মেরিকে ডুবে যেতে দেখতাম, আই উড ইমিডিয়েটলি ট্রাই টু হেল্প হার, আমি তাকে খুব দ্রুত সাহায্য করার চেষ্টা করতাম। I would shout for help and call nearby boatmen, আমি খুব উচ্চ স্বরে চিৎকার দিয়ে সাহায্য চাইতাম এবং আশেপাশের মাঝিদের ডাকতাম। Then we would try to reach her with a boat or rope or rescue her as quickly as possible. তারপর যত দ্রুত সম্ভব তার কাছে পৌঁছাইতে নৌকা, রশি বা তাকে উদ্ধার করার জন্য খুব যত দ্রুত সম্ভব উদ্ধার করার চেষ্টা করতাম। এখন আমরা এই কবিতার বেশ কিছু খুবই কমন এবং গুরুত্বপূর্ণ এবং ক্রিয়েটিভ কিছু প্রশ্ন এবং উত্তর লিখব। হু রোড দ্য স্যান্ড অফ ডি, কে এই স্যান্ড অফ ডি কবিতাটা লিখেছেন? ইট ওয়াজ রিটেন বাই চার্লস কিংসলে, এটা চার্লস কিংসলে কবিতাটা লিখেছেন। হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য পোয়েম, এই কবিতার কেন্দ্রীয় চরিত্রে কে ছিলেন বা কে? দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইজ মেরি, কেন্দ্রীয় চরিত্র হল মেরি। হোয়াট ওয়াজ মেরি আস্কড টু ডু, মেরিকে কি করতে বলা হয়েছিল? শি ওয়াজ আস্কড টু কল দ্য ক্যাটল হোম, তাকে গরুগুলোকে বাড়িতে ডেকে আনতে বলা হয়েছিল। হোয়ার ডিড মেরি গো, মেরি কোথায় গিয়েছিলেন? শি ওয়েন্ট অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, সে ডি নদীর বালুচরে গিয়েছিলেন। হোয়াট কাভার্ড দ্য ল্যান্ড লেটার, এই ভূমিটাকে কি আবৃত বা ঢেকে দিয়েছিল? রুলিং মিস্ট কাভার্ড দ্য ল্যান্ড, এই ঘূর্ণায়মান কুয়াশায় ভূমিটাকে একেবারে আবৃত বা ঢেকে দিয়েছিল। ডিড মেরি রিটার্ন হোম, মেরি কি বাড়ি ফিরে এসেছিল? অ্যান্সার নো, সে নেভার রিটার্ন হোম, না সে আর কখনো বাড়িতে ফিরে আসেনি। হোয়াট হ্যাপেন্ড টু মেরি ইন দ্য এন্ড, সবশেষে মেরির কি হয়েছিল? শি ড্রাউন্ড ইন দ্য সি, তিনি সমুদ্রে ডুবে গিয়েছিলেন। হোয়াট ওয়াজ সিন ফ্লোটিং ইন দ্য সি, সমুদ্রে কি ভাসতে দেখা গিয়েছিল? গোল্ডেন হেয়ার অফ ড্রাউন্ড মেইডেন, একটা ডুবন্ত যুবতী বা নারীর বা তরুণীর সোনালী চুল ভেসে উঠেছিল। হুইচ ফিশ ইজ মেনশনড ইন দ্য পোয়েম, এই কবিতায় কোন মাছের উল্লেখ রয়েছে? স্যামন ফিশ ইজ মেনশনড, স্যামন মাছ এখানে উল্লেখ করা হয়েছে। হু ফাউন্ড মেরিজ বডি, মেরির দেহটাকে কে পেয়েছিলেন? দ্য বোটম্যান ফাউন্ড হার বডি, এই নৌকা মাঝি বা নৌকা চালক তার দেহটাকে পেয়েছিলেন। হোয়ার ওয়াজ মেরি বারিড, কোথায় মেরিকে কবর দেওয়া হয়েছিল? শি ওয়াজ বারিড বিসাইড দ্য সি, তাকে সমুদ্রের পাশে কবর দেওয়া হয়েছিল। হোয়াট ডিড দ্য বোটম্যান স্টিল হেয়ার, এই মাঝি এখনো কি শুনতে পান বা কি শোনেন? দে হেয়ার মেরি কলিং দ্য ক্যাটল হোম, তিনি শুনতে পান মেরি যেন ডাকছে, মেরি যেন গরুগুলোকে বাসায় আনতে ডাকছেন। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দ্য স্যান্ডস অফ ডি, এই স্যান্ডস অফ ডি কি ধরনের কবিতা? ইট ইজ এ নেরেটিভ বালাদ, এটা একটা বর্ণনামূলক বালাদ। হোয়াট ডাজ দ্য টাইড সিম্বলাইজ, জোয়ার ভাটা আমাদের কি প্রকাশ করে? ইট সিম্বলাইজেস ডেঞ্জার অ্যান্ড ডেথ, এটা বিপদ এবং মৃত্যুর সংকেত দেয় বা প্রকাশ করে, বুঝায়। হোয়াট ডাজ মেরি সিম্বলাইজ ইন দ্য পোয়েম, মেরি এই কবিতায় কি বোঝায় বা কিসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে? সি সিম্বলাইজেস ইনোসেন্স অ্যান্ড ওবিডিয়েন্স, মেরিকে নিষ্পাপ এবং বাধ্যগত বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এই কবিতার প্রধান মূল বক্তব্য কি?
দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান ট্র্যাজেডি, প্রকৃতির শক্তি এবং মানুষের ট্র্যাজেডি। হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য পোয়েম, আমরা এই কবিতা থেকে কি শিখতে পারি? নেচার ইজ পাওয়ারফুল অ্যান্ড মাস্ট বি রেসপেক্টেড, প্রকৃতি খুবই শক্তিশালী এবং এটাকে অবশ্যই সম্মান করতে হবে। হোয়াই ওয়াজ মেরিস জার্নি ডেঞ্জারাস, মেরির ভ্রমণ কেন বিপজ্জনক ছিল? মেরির ভ্রমণ কেন বিপজ্জনক ছিল? দ্য রাইজিং টাইড অ্যান্ড স্ট্রং উইন্ড মেড দ্য জার্নি ডেঞ্জারাস, এই ঘূর্ণায়মান জোয়ার ভাটা বা প্রবল জোয়ার ভাটা এবং শক্তিশালী বাতাস মেরির ভ্রমণকে বিপজ্জনক করেছিল। হোয়াট রোল ডাজ নেচার প্লে ইন দ্য পোয়েম, এই কবিতায় প্রকৃতি কি ধরনের ভূমিকা পালন করে? নেচার অ্যাক্টস এজ এ পাওয়ারফুল অ্যান্ড আনকন্ট্রোলেবল ফোর্স, প্রকৃতি একটা শক্তিশালী এবং নিয়ন্ত্রণহীন শক্তি প্রকাশ করে। হোয়াট কাইন্ড অফ ট্র্যাজেডি অকার্স ইন দ্য পোয়েম, এই কবিতায় কোন ধরনের ট্র্যাজেডি প্রকাশ পেয়েছে? দ্য ট্র্যাজেডি ইজ মেরিজ ড্রয়নিং ইন দ্য সি, মেরির সমুদ্রে ডুবে যাওয়ার ট্র্যাজেডি এখানে প্রকাশ পেয়েছে। হাউ ডাজ দ্য পোয়েম শো দ্য পাওয়ার অফ সি, কিভাবে এই কবিতায় সমুদ্রের শক্তি দেখানো হয়েছে? The sea tide slowly covers the sand and traps Mary. এখানে সামুদ্রিক জলস্রোত বা সামুদ্রিক জোয়ার এই বালুচরকে ঢেকে দেয় এবং মেরিকে ফাঁদে আটকে ফেলে। Why is the poem memorable? কবিতাটি কেন স্মরণীয়? Because of its emotional story and vivid imagery. What message does the poem give about nature? প্রকৃতি আমাদেরকে কি ধরনের বার্তা দেয়? Nature must be respected because it is powerful. প্রকৃতিকে অবশ্যই সম্মান করতে হবে কারণ এটা খুবই শক্তিশালী। What lesson can readers learn from Mary's fate? মেরির থেকে এখানকার পাঠকেরা কি শিখতে পারে? Carelessness near nature can be dangerous. প্রকৃতি সম্বন্ধে অসাবধানতাই বিপদ বয়ে আনতে পারে বা বিপদ হতে পারে। What role do the boatman play? মাঝি কি ধরনের ভূমিকা পালন করেছে? They discover Mary and remember her voice. সেই মেরিকে আবিষ্কার বা শনাক্ত করেছে এবং তার কণ্ঠটাকে মনে রেখেছে। What makes the poem emotional? কি আমাদের কবিতাটাকে আবেগীয় করে তোলে বা আবেগপ্রবণ করে তোলে? The death of a young girl makes the poem emotional. একটা তরুণ মেয়ের বা যুবতী মেয়ের মৃত্যুই কবিতাটাকে অত্যন্ত আবেগীয় করে তুলেছে। What does sea foam represent? এই সামুদ্রিক ফেনা কি বোঝায়? It represents the cruelty of nature. এটা প্রকৃতির একটা নিষ্ঠুরতা বোঝায়। How does the poet show Mary's helplessness? কিভাবে কবি এই মেরির অসহায়তাকে ফুটিয়ে তুলেছেন? She is alone in the dangerous environment. এই বিপজ্জনক পরিবেশের মধ্যে সে একেবারেই সম্পূর্ণ একা। Why does the poet mention salmon fish? কেন কবি এখানে salmon fish উল্লেখ করেছেন? To compare the shine of Mary's golden hair. মেরির সোনালী চুলের সাথে তুলনা করার জন্যই তিনি এই salmon মাছ উল্লেখ করেছেন। What is the overall theme of the poem? সর্বোপরি এই কবিতার মূল বক্তব্য কি? The power of nature and the tragedy of human life. প্রকৃতির শক্তি এবং মানব জীবনের ট্র্যাজেডি এখানে মূল বিষয়বস্তু বা মূল থিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবে, ভিডিওটাতে একটা কমেন্ট করবে এবং এরকম আরো সুন্দর সুন্দর শিক্ষণীয় গ্রামেটিক্যাল কবিতা বা সিন আনসিন পেজেস এর কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।